সুপ্রিয় দর্শক, আমি মুর্শিদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় তবুও ঈদ আসে, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আমিরুল হক চৌধুরী, অভিনেতা, রোকেয়া প্রাচী, অভিনেত্রী ও নির্মাতা, শিহাব শাহরিয়ার, কবি ও গবেষক। দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারবেন, আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। রাত পোহালেই খুশির ঈদ, বর্ণিল সাজে সেজেছে রাজধানী সহ সারা দেশ। ঈদের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে যানবাহনের হালকা চাপ, বৃষ্টির কারণে চলছে ধীর গতিতে। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন ময়দান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শোলাকিয়ায় সংযোগ সড়ক সংস্কারের কাজ শেষ। দেশের বিভিন্ন স্থান থেকে 2 শতাধিক তরুণ নিখোঁজ, জড়িয়ে পড়ছে জঙ্গিবাদী তৎপরতায়। প্রতিটি পরিবারকে সতর্ক হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। এবং বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকার ঘোষণা জাইকার, নিরাপত্তার বিষয়ে জাপানি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ। ঈদ এসে গেল, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। খুশির বার্তা নিয়ে ঈদ আসে আমাদের কাছে, কিন্তু এবারের ঈদটি একটু অন্যরকম বলাই যায়, কারণ গত 1 জুলাই গুলশানে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল সেটা ভাবিয়ে তুলেছে আমাদের সবাইকে, শোকাহত তো করেছেই, একটা বড় প্রশ্ন রেখে গেছে আমাদের সামনের দিনগুলো কি হবে তা নিয়ে। তো সেই পরিবেশে আজকে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। তারপরও ঈদ তো ঈদই, খুশির ঈদ, সবার জন্যই খুশির, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের জন্য তো বটেই। এর মধ্যে আমাদের ঈদের প্রস্তুতিও নিতে হয়। তো আমি প্রথমে আমিরুল হক চৌধুরী আপনার কাছে আসব আপনার ঈদের প্রস্তুতি নিয়ে এবং অনুভূতি নিয়ে। প্রথমেই ঈদ মোবারক। আমাদের সমাজ জীবনে এত বড় একটা উৎসব, যেখানে দল মত নির্বিশেষে, বর্ণ ধর্ম সমস্ত নির্বিশেষে এই আনন্দে শরিক হয়। আর মুসলমানদের তো এটা প্রধানতম উৎসব। যে কথাটা বলা হলো যে এই উৎসব মানুষের মনের মধ্যে কানায় কানায় ভরে যাক, তারা এই আনন্দে উৎসবে মন ভরে উপভোগ করুক, এটা আমরা চাইব। কিন্তু কয়েকটা দিন আগে গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁয় যে ঘটনাটি ঘটল, সেটির আমরা কোনো ব্যাখ্যায় যেতে চাই না। সেটার উপলব্ধি মাত্রাটা আমাদের কাছে, আমাদের দেশের কিছু ফুলের মতো বাচ্চা যারা জানলই না কেন তারা মারা যাচ্ছে, কি জন্যে মারা যাচ্ছে, কি তাদের অপরাধ। আর বিদেশি যারা এসেছিলেন, এটি সাংঘাতিক ব্যাপার। একটা গ্রুপ মারা গেছেন যারা জাইকার, যারা আমাদের মেট্রো রেল, আমাদের একটা বড় ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। বাংলা দেশ একেবারেই অবহেলিত একটি দেশ ছিল, গরিব একটা দেশ ছিল, আমরা চোখেই দেখেছি কদিন আগের কথা। সেখানে মেট্রো রেল হতে যাচ্ছে, তার এক্সপার্টিসরা এসেছে। আজকেই সবাই দেখেছেন টেলিভিশনে, তার মধ্যে একজন ইঞ্জিনিয়ার, তিনি 32 বছর বয়স, ফুলের মতন হাসছে। তিনি বাংলাদেশকে উপভোগ করছেন, ওই হোটেলে গেছেন, ওখানে বসে, এবং বাংলাদেশকে কিভাবে এরকম একটা দেশকে উন্নত করা যায় তাদের অবস্থান থেকে। সেখানে তাকেও মেরে ফেললো, তিনি বুঝতেই পারলেন না কেন তাকে মারা হলো। ঠিক তেমনি ইটালির নাগরিক যারা আমাদের গার্মেন্ট সেক্টরে, যে সেক্টর আমাদেরকে অর্থকরীর দিক থেকে সমস্ত দিক থেকে সমৃদ্ধ করে, এই জায়গায় এদেরকে একেবারে যেন এই অ্যাসাইনমেন্টটা ছিল এদেরকে হত্যা করার। সাথে আমাদের ফুলের মতোই বাচ্চা, কয়েকটা ছেলে মেয়ে
মনে হয় যে আমি পার্থক্যই করতে পারি না যেটা আমার সন্তান না। আমি যখনই পেপারে দেখি একটি মেয়ে হেসে এরকম তাকিয়ে আছে, এত যোগ্য একটি মেয়ে এই বয়সে, যারাই আমেরিকাতে পড়ে ওই মেয়েটি, তারপরে ওই যে ছেলেটি আছে, কিরকম লাগে এটা প্রত্যেকের, সমস্ত, আমার তো মনে হয় দেশের সমস্ত মানুষের হৃদয়ে একটা নীরব কান্না, নীরব কষ্ট। এটি এবারের ঈদটা, তবে ঈদ সবার কাছে আনন্দ বয়ে আনুক, কানায় কানায় উপভোগ করুক, সেটা চাই। তারপরেও এই ব্যাপারটা আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। ধন্যবাদ। রোকেয়া প্রাচী, আপনার অনুভূতি জানতে চাই এই ঈদে। ঈদ এসছে আমাদের বড় একটা উৎসব, ঈদকে তো স্বাগত জানাতেই হবে, কিন্তু সেই সাথে মানে যে সকল নিরীহ বিদেশি বন্ধুরা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমাদের বাংলাদেশের আমাদেরই স্বজন যারা মারা গেছেন তাদেরও। এবং আমরা শুধু মানে মনে হয় যে আমাদের জন্য ঈদের আনন্দের পাশাপাশি আমরা আসলে স্তম্ভিত, শোকাহত, এবং আমাদের যে উপলব্ধির কথা আপনি বলছিলেন, আমাদের আসলে এই উপলব্ধিটাই আমাদেরকে আসলে কুরে কুরে খাচ্ছে এখন, যে আমাদের আগামী সময়গুলোতে আমাদের যে বিশাল জনগোষ্ঠীর মধ্যে ইয়াং জেনারেশনই কিন্তু সবচেয়ে বেশি এখন, তারা অর্ধেকেরও বেশি। এই অর্ধেকেরও বেশি যে ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি যুব সমাজ, আমরা গণজাগরণ মঞ্চের সময় দেখেছি, দেশের যে কোনো সময় আমরা দেখেছি ঝাঁপিয়ে পড়েছে দেশের প্রয়োজনে। সেই সকল যুবকদের মধ্যে দু একজন যুবক যখন পুরো বাংলাদেশের চেহারাটাকেই পাল্টে দেয়, তখন মনে হয় যে আমাদের আরো অনেক বেশি একত্রিত হওয়ার প্রয়োজন আছে, এবং আমাদের মানে এখন অনেক বেশি আমাদের বলতে হবে যে এই কয়েকজন জঙ্গি যারা আমাদের দেশের চেহারাটাকে পাল্টেছে, এরাই আসলে বাংলাদেশ নয়। আমাদের আরো যারা যুব সমাজ আছে, আরো যারা ইয়াং জেনারেশন আছে, নতুন প্রজন্ম আছে, তারা অনেক বড় শক্তি, এবং তারা আমাদেরকে আশাবাদী করে, এবং এই ইয়াং জেনারেশন যাতে এই পথে না যায় সেই উপলব্ধিটা নিয়ে আমাদের আবার একত্রিত হয়ে নতুন পরিকল্পনার কথা ভাবতে হবে। আমি মনে করি ঈদে আমাদের আসলে এটাই প্রত্যয় হওয়া উচিত। শিহাব শাহরিয়ার। ধন্যবাদ। প্রথমেই ঈদ মোবারক। আমি আমার ব্যক্তিগত বিষয় দিয়ে একটু শুরু করি। আমি আসলে জন্ম এবং বেড়ে উঠেছি গ্রামে। গ্রামের ঈদটি ছিল অত্যন্ত আনন্দমুখর। আমাদের শৈশব আসলে স্মৃতি জাগরা নিয়ে শৈশব। সেই শৈশবে নদীর পাশে গিয়ে আমরা নামাজ পড়তাম। সেটি একটা অন্যরকম নতুন জামা কাপড় আসতো, যেটা হচ্ছে আমার জীবনে ঘটেছে। এটি একটু অন্যরকম আনন্দের বিষয় ছিল। পরবর্তীতে আমি ঢাকায় বসবাস করছি। দুজন আলোচক, তাদের কথার সূত্র ধরেই আমি বলি, আমি আত্মার শান্তি কামনা করছি যারা 1 জুলাই গুলশানের ট্র্যাজেডিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। আসলে রোকেয়া প্রাচী যেমন বললেন যে বাংলাদেশের, আমি আরেকটু তার সাথে সংযোগ করি যে আমরা 52 ভাষা আন্দোলন এবং 1971 সালের আমাদের যে রক্তশিরি পেরিয়ে আমরা 1971 সালে এলাম, সেখানে যে মহান মুক্তিযুদ্ধ, যে যুদ্ধে যারা ভূমিকা নিয়েছে সবাই তরুণ। এবং রোকেয়া প্রাচী যেটা বললেন, গণজাগরণ মঞ্চের কথা বললেন, আসলে আমাদের বাংলাদেশের এখন জনসংখ্যার, মোট জনসংখ্যার 72% হচ্ছে ইয়াং পিপল। এটা আমাদের আসলে ভাবতে হবে। যারা আজকে আমরা বাংলাদেশ যে উন্নয়নের দিকে যাচ্ছি, সেটা কিন্তু এই ইয়াং পিপলের কারণে। যারা দেশের বাইরে রয়েছে, রেমিটেন্স আসছে, গার্মেন্টসে কাজ করছে, 35 লক্ষ যুব নারী যারা কাজ করছে, এটি কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট। এবং শ্রদ্ধেয় আমিরুল হক চৌধুরী যেটা বললেন যে ওই যে জায়গাটিতে আসলে থামিয়ে দেওয়ার জন্য যারা মধ্যযুগীয় কায়দায় 1971 সালে যে ভূমিকাটা রেখেছে, সেই ভূমিকাটাই তারা রেখে যাচ্ছে। আইএসআই বলেন, আইএস বলেন, যারা তাদের নামে যারা এই দেশীয় যারা জঙ্গি, যারা হত্যাকারী, যারা পরিকল্পনাকারী, দেশের উন্নয়নকে, বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে যারা পিছিয়ে নিতে চায়, তাদেরই কর্মকাণ্ড এগুলো। এবং তারা যে ঘটনাটি ঘটিয়েছে, এরা ইতিহাসের আস্থা করে পড়ে যাবে। কারণ হচ্ছে যে বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষা, বঙ্গবন্ধু যেভাবে বলতেন যে আমার 3টা বিষয়, ওই বিষয়গুলো বাঙালি সবসময় সব লড়াইয়ে জিতেছে।
আমি মনে করি, আমি আশাবাদী মানুষ, আমি মনে করি এই যুদ্ধেও বাঙালি জিতবে। জিতবে এই জন্যেই যে তরুণ প্রজন্মের কতিপয় যারা এই অপকর্ম, অপসংস্কৃতির বিরুদ্ধে, অপসংস্কৃতি নিয়ে এগুচ্ছে, ধর্মের নামে যারা এই কুখ্যাত যারা খুনি, তাদের অগ্রযাত্রাটা বাংলাদেশের মাটিতে, এই শ্যামল বাংলায়, নদীমেখলা এই বাংলায়, তাদের আমার মনে হয় না তারা এখানে জিতবে। এটি আমাদেরকে মর্মাহত করেছে, আমাদের শোকাভিভূত করেছে, কিন্তু আমি মনে করি বাঙালির সেই তরুণরাই আবার তাদের প্রতিরোধ করবে। ধন্যবাদ। আমরাও আশা করি তাই। আসলে ভাবতেও কষ্ট লাগে যে এই তরুণরা এভাবে নৃশংসভাবে হত্যা করেছে 20 জন জিম্মিকে। দেখুন, বাঙালির একটা অন্যরকম আবেগ আছে, আমরা জানি বাঙালি আবেগপ্রবণ জাতি, এবং বাঙালির একটা নরম মন আছে। সেই বাঙালিরা এত নৃশংস হবে, এই তরুণরা কিভাবে হতে পারলো, এটাও আমরা ভাবতে পারি না। যাই হোক, আমরা একটু ঈদ নিয়েই কথা বলবো আজকে, বেশি শোকাবহ হয়ে যাচ্ছে। আমরা ঈদ নিয়ে কথা বলবো, তবে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছি। আপনাদেরকে প্রথমে ঈদ মোবারক। কিন্তু খুব কষ্টের একটা বিষয় যে আমাদের আজকে ঈদের আনন্দ নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু আমরা কথা বলছি কিছু মানে যুবকদের নিয়ে যারা চলে গেছে কিছু বিপথে যাওয়ার ফলে। তো আমার কোশ্চেন গুলো তিনজনের কাছে, আপনাদের শারিয়ার ভাই আছেন, ম্যাডাম আছেন, আমিরুল স্যার আছেন। আমার মনে হয় যে সংস্কৃতি চর্চা থেকে আমরা অনেকটা দূরে সরে এসেছি, এবং আমরা যে কবিতাগুলো আমাদের ছাত্র জীবনে পড়েছি পাঠ্যপুস্তকে, যে পারিব না কথাটি বলিও না, কেন পারিব না দেখো বলো শতবার, জগৎ জুড়ে এক জাতি আছে সে জাতি হলো মানুষ জাতি, এই যে কবিতাগুলো আমরা পড়েছি, এখন পাঠ্যপুস্তকে আমরা সেই জিনিসগুলো দেখতে পাই না। যে এই সংস্কৃতি চর্চা আমরা বড় হয়েছি, সেই সংস্কৃতি চর্চা আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে আপনারা এখানে আছেন, আমাদেরকে বলবেন, আমরা জানতে চাই যে আমাদের সন্তানগুলোকে, আমরা হঠাৎ করে সন্তানটা বকে যায়নি বা নষ্ট হয়ে যায়নি, আস্তে আস্তে হয়েছে, এবং এই সন্তানগুলোকে আমরা কিভাবে টেনে নিয়ে আসবো। আমার মনে হয় যে নৈতিক চরিত্রকে উন্নত করার জন্য সংস্কৃতির কোনো বিকল্প নেই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যে সংস্কৃতি চর্চার গুরুত্ব। মানে সংস্কৃতি পারে কিন্তু এই বিপদগামী ছেলেমেয়েদের পথে আনতে। তো সেই সংস্কৃতি চর্চা আজকে মনে হয় একটু অন্য ধারায় চলে গেছে। আজকে আমাদের সংস্কৃতি কিন্তু অনেকটাই বাণিজ্যমুখী হয়ে গেছে বলা যেতে পারে, এবং যেই আদর্শের কথা আমরা সংস্কৃতির মধ্য দিয়ে জানতে পারি, সেই আদর্শের কথা কিন্তু অনেকটাই আমরা জানতে পারছি না। তো সংস্কৃতি কতটা ভূমিকা রাখতে পারে, বিশেষ করে আমাদের যে ৭১-এর চেতনা, সেই চেতনার কথা আমরা জানাচ্ছি কিনা এই তরুণদের, পরিবার থেকে কতটা ভূমিকা রাখা হচ্ছে এই ব্যাপারে একটু যদি বলেন। হ্যাঁ, সেটা আমরা যতটুকু বুঝি বা যতটুকু উপলব্ধি করতে পারি, এবং দেশকে তো আমরা সবাই ভালোবাসি। প্রথম কথা হচ্ছে আমরা দেশকে ভালোবাসি, তো দেশকে ভালোবেসে আমাদের বেসিসটা হচ্ছে ওটা। সেখান থেকে যদি আমরা আলোচনা করি, আমার মনে হয় যে স্বাধীনতা এত বড় একটা ব্যাপার যে স্বাধীনতাটা আমরা পুরোপুরি কতটা বুঝতে পারছি সেটি একটি বিষয় আছে। আমরা পেয়ে গেছি, আমরা যুদ্ধ করেছি, আমরা অর্জন করেছি, পেয়ে গেছি মানে অর্জন করেছি, কিন্তু যেই জিনিসটা অর্জন করেছি তার সাথে যে প্রস্তুতি একটি দেশকে নির্মাণ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রটি নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটি আপনারা সবাই জানেন, আমরাও জানি, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের দেশকে যারা বড় হতে দিতে চায় না, তারা ছদ্মবেশে থাকে, গোপনে থাকে, তারা আমাদের ওই সব জায়গাগুলোতে খুব চাতুর্যের সাথে আঘাত করে, খুব চাতুর্যের সাথে। সেগুলো রেজিস্ট করার মতন আমাদের মেধা জ্ঞান কতটুকু ছিল বা আছে, এটি একটি দিক। আরেকটি কথা হচ্ছে যে এটি আমরা জানি যে কালচারাল রেভলিউশন, সাংস্কৃতিক বিপ্লব, তো তার জন্য তো আমাদের একটি সংঘবদ্ধ এবং মেধার জায়গাটা আছে। তাহলে আমরা শুরু করতে পারি, এটা তো বড় বড় কথা আমাদের। কিন্তু যেমন আমরা ছোট্ট কথা বলি যে যোগ্য মানুষকে সম্মান করা, এটাও কিন্তু সবাই জানে, কিন্তু সমাজে এই প্র্যাকটিসটা
খুব একটা দেখা যায় না, কম দেখা যায়। তো সেই জায়গাগুলো কিন্তু কালচারাল রেগুলেশনের একটা পার্ট। মূল্যবোধের জায়গাটা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, মানুষ হিসেবে মানুষকে শ্রদ্ধা করা, শুধু মুখে বলা নয়, এবং তাকে ওই ক্রিয়ার মধ্যে আনা এবং একেবারে বিলিভের মধ্যে আনা, এই সমস্ত জায়গাগুলো আমাদের অবশ্যই আমাদের চর্চার মধ্যে আনতে হবে। এবং যারা সমাজ নিয়ে গবেষণা করেন তাদের শুধু, আমি একটু আবেগপ্রবণ যে ঘটনাটি ঘটেছে 1 তারিখে, সে কারণে আমি একটু ভেতরে কষ্ট। আমি বললাম না যে বাচ্চাগুলো আমার সন্তানের মতন, আমি আলাদা করে দেখতে পারি না। সেই জায়গাটাতে একটু গভীরভাবে আমার কাছে মনে হয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সমস্ত কিছুর মধ্যে কোথায় যেন একটা গয়ঙ্গুচ্ছ ভাব আছে। হলে হচ্ছে, না হলে হচ্ছে না। না না, আমরা একটা সংঘবদ্ধ জাতি, একটা স্বাধীনতা, এটাকে গয়ঙ্গুচ্ছভাবে এগিয়ে নেওয়া যাবে না। রোকেয়া প্রাচী, এই যে সংস্কৃতির কথা আসলো, আমি আপনাকে একটি বিষয়ে একটু আপনার কথা জানতে চাই। সেটি হচ্ছে টেলিভিশন একটা কিন্তু বড় ভূমিকা রাখছে এখন। সবাই অনেক টেলিভিশন দেখে কম বেশি, এবং আমাদের টেলিভিশনে যে অজস্র নাটক হচ্ছে, ঈদে তো হবেই, সারা বছরই হচ্ছে, সিরিয়াল হচ্ছে, এইগুলোতে আমরা আমাদের দেশপ্রেম বা আমাদের সেই মানবিকতা, এই ব্যাপারগুলো কতটা আসছে? কিছুই আসছে না আমাদের টেলিভিশনগুলো। আমি একদম, এটা আমার নিজস্ব অভিমত, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটি, সবার প্রতি শ্রদ্ধা রেখে। কেউ যদি দুঃখ পায় কিছু যায় আসে না, কারণ সত্য কথা বলার সময় এসে গেছে এখন। আমাদের টেলিভিশন চ্যানেলগুলো আসলে যে প্রোগ্রামগুলো নির্মাণ করছেন, টেলিভিশনের জন্য সেই প্রোগ্রামগুলো অত্যন্ত নিম্নমানের। সেখানে দেশ কোথায়, আমাদের সংস্কৃতি কোথায়, আমাদের ঐতিহ্য কোথায়, সেগুলো খুবই ফর্মালিটিজের পর্যায়ে চলে যায়। বিশেষ দিনে বিশেষ প্রোগ্রামটি করতে হবে, 21শে ফেব্রুয়ারির দিন 21শে ফেব্রুয়ারিকে পালন করতে হবে, 8ই ফাল্গুন পালন করতে হবে, 13ই ফাল্গুন পালন করতে হবে। কিন্তু 13ই ফাল্গুন কি, 21শে ফেব্রুয়ারি কি, এর পেছনের দর্শনটা কি? সেটা কি আসলে একদিনে হয়ে যাবে? সেটা কি ওই যে টিআরপি নির্ভর, ওই চ্যানেলে 10টা নাটক হয়েছে, আমাকেও 10টা করতে হবে, ওই চ্যানেলে অমুক শিল্পী এসে কবিতা পড়েছেন, আমাকেও আনতে হবে। এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে কিন্তু তারা আসলে আদর্শিক জায়গায় কাজ করছেন। আমাদের ঈদে যে প্রোগ্রামগুলো হবে, আপনি নাটকের নামগুলো যদি একটু দেখেন, সেই নামের মধ্যেই তো আছে নাটকের মান কিরকম। সেখানে কোথায় আমাদের 1 জুলাই যে জঙ্গি ঘটনাটি ঘটেছে, তারপর আমরা দেখেছি ইন্ডিয়ান চ্যানেলে যতগুলো ছবি দেখিয়েছে, প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু জঙ্গি বিরোধী মোটিভেশন আছে, ইয়াং জেনারেশনকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেই ধরনের ছবি আছে। আমাদের তো কোনো চ্যানেলকে আজকে পর্যন্ত দেখলাম না কোনো তথ্য দিয়ে, কোনো মোটিভেশন দিয়ে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কোনো বিনোদন দিতে পেরেছে। কোনো পরিকল্পনার ভেতরে নেই। ঈদের নাটক বানাতে হবে, এজেন্সিগুলো আছে, নাটকের টাকা দিচ্ছে, বানাচ্ছে, অমুক শিল্পীকে নিতে হবে, নিচ্ছে। এটা হচ্ছে 6 দিনের কোটা পূরণ করতে হবে। 6 দিনের হয়তো কোনো চ্যানেলে 6 দিনের টাকাই নাই প্রোগ্রাম করার, কিন্তু বাকিতে রেখে প্রোগ্রামগুলো করছে, এবং সেই প্রোগ্রামের মধ্যে কোথাও কোনো মান আছে বলে মনে হয় না। এবং সেখানে দেশ তো কোথাও নেই। 16 ডিসেম্বর মানে কি শুধু 16 ডিসেম্বর? 16 ডিসেম্বর মানে তো 16 ডিসেম্বর না। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণকে দেখাচ্ছে, সবাই প্রতিযোগিতা দিয়ে দেখাচ্ছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে নিয়ে যে পরিমাণ বাণিজ্য করা হয়, সেই 7ই মার্চের ভাষণকে যদি আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে ধরি, আমরা যদি 26শে মার্চকে ধরি, আমরা যদি 16 ডিসেম্বরকে ধরি, আমাদের 71-এর যে মূল মন্ত্র, যে মূল মন্ত্রের উপরে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের গত 10 বছরের টেলিভিশনের কোন প্রোগ্রামের মধ্যে সেই মূল মন্ত্র কোথাও আছে? সাংস্কৃতিক বিপ্লব হবে কি করে? আমরা তো সেটা চাই না, আসলে কোনো চ্যানেলই চায় না। কাজে আমরা আমাদের 71-এর মূল মন্ত্র জায়গাগুলো থেকে আমাদের দর্শকদের বিচ্ছিন্ন করেছি। আমাদের ইয়াং জেনারেশনকে আমরা আমাদের আসল যে ইতিহাস, যে জায়গাগুলো জানা দরকার, সেটা আমাদের শিক্ষার মধ্যেও কিন্তু নেই। আমি এই জায়গাটা একটু সময় নিতে চাই। আমরা অনেকেই বলে ফেলি যে মাদ্রাসা শিক্ষাকে বিলুপ্ত করতে হবে, ইংলিশ মিডিয়াম বন্ধ করতে হবে। দরকার নেই, বন্ধ করার দরকার নেই। বিশ্বায়নের যুগে কোনো কিছু বন্ধের দরকার নেই। সবকিছুকে রেখে কেমন করে নতুন জিনিসকে দেওয়া যায়, সংযোজন বিয়োজন। আমাদের যে যে মাধ্যমে পড়ুক না কেন, আমাদের 71-এর যে মূল মন্ত্র, বঙ্গবন্ধু যেই স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, 71 মানে কি? আমরা যে চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনা তো কোনো চাঁদ না বা কোনো ট্যাবলেট না, যে আজকে একদিনের একটা কোর্স করিয়ে 3 দিনের একটা প্রজেক্ট নিয়ে ছেলেটাকে আমি বুঝিয়ে দিলাম। এটা তো তার ছোটবেলা থেকে আসতে হবে। বাল্য শিক্ষা আমরা যেভাবে নিয়ে এসেছি, বাল্য শিক্ষার ভিতর দিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, ইতিহাসগুলোকে দিতে হবে। তো একটা স্কুল গোয়িং ছেলে যে প্রাইমারি লেভেলে পড়ে, সে তার মতো করে গণতন্ত্র শিখবে, তার মতো করে অসাম্প্রদায়িক চেতনার কথা শিখবে, তার মতো করে আইনের শাসন শিখবে, সাম্য শিখবে, তার মতো করে সে শিখবে। এভাবে যদি সে শিখতে শিখতে যদি সে একটা 18 বছর বয়স পর্যন্ত যদি সে বাংলাদেশকে চিনতে শেখে, বাংলাদেশকে তো তাকে চেনাতে হবে, পারিবারিক মূল্যবোধ জানাতে হবে, সামাজিক মূল্যবোধ জানাতে হবে। এগুলো জানবার পর সে জঙ্গি হবে না, কারণ আমরা তাকে বাংলাদেশ চেনাই না,
পরিবার চেনাই না, আমরা তাকে কিছুই চিনাই না। আমরা তাকে শুধু বলি তোমাকে পড়তে হবে, তোমাকে ফার্স্ট হইতে হবে, তোমাকে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। আমরা কিন্তু তাকে কোনো লক্ষ্য দিচ্ছি না, কোনো দেশ দিচ্ছে না তার সামনে তো দেশটা তুলে ধরতে হবে। এই তুলে ধরতে ৭৫ পরবর্তী পর্যায়ে আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় কিন্তু বারবার আঘাত এসেছে এবং দীর্ঘ সময় কিন্তু আমরা বিভ্রান্তিকর ইতিহাসের ভেতর দিয়ে আমরা সকলেই বেড়ে উঠেছি। কাজে এরকম একটা অপশক্তি যখন বাংলাদেশের শেকড় গেড়ে বসেছে, কাজে সেই অপশক্তির সাথে বিরোধ করতে হলে আমাদের জেনারেশনকে তৈরি করতে হবে। সেই পরিকল্পনা তো আমরা কেউ করিনি, না গণমাধ্যম কর্মীরা করেছি, না আমাদের পলিটিশিয়ানরা করেছেন, না আমাদের প্রশাসকরা করেছেন, বা সংস্কৃতি কর্মীরা কি পার্সোনালি দায়িত্ব নিয়ে করেছেন। আমরা আমাদের সকল কথা কিন্তু ঢাকা শহরে বলি, যার যার জায়গায় গিয়ে বলি, এনজিওর টাকা নিয়ে বলি। আমরা কেউ কিন্তু কখনোই ভাবি না আমার পাশের বাড়ির ছেলেটি বা আমার মহল্লার ছেলেমেয়েরা কি হচ্ছে। আগে তো মহল্লা 21শে ফেব্রুয়ারি হতো, মহল্লা আমরা অনুষ্ঠান করতাম। এখন এগুলো নেই, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। কাজে আমরা কেউ কিন্তু যে দীর্ঘ সময় মোকাবেলা করতে হবে বাংলাদেশের জঙ্গির সাথে, আন্তর্জাতিক পর্যায়ের জঙ্গির সাথে কিংবা অপশক্তির সাথে, তখন তো আমরা ৭১ সালে শুধু আমরা জানতাম পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করছি। এখন তো শত্রু বহুমুখী শত্রু। কাজে আমরা তৈরি হয়নি, আমাদের জেনারেশনকে আমরা তৈরি হয়নি। শিহাব শাহরিয়ার, কবিতায় আপনি কি বলবেন? কবিতায় আমরা দেখেছি একসময় কবিতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের বিভিন্ন আন্দোলনের কথা যদি বলি, দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে বিভিন্নভাবে কবিতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এখন কি কবিতা সেই ভূমিকাটা রাখতে পারছে কিনা আজকের পরিস্থিতিতে, এই প্রশ্নটা আপনাকে করবো। কিন্তু তার আগে একজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি হাবিব বলছিলাম সিরাজগঞ্জ থেকে। বলুন। আমার আজকে জানার আগ্রহ, আজকের সম্মানিত কয়েকজন গুণী অভিনেতা রয়েছেন, ওনাদের কাছে যে ওনারা ছোটবেলা থেকেই একটা পরিবার থেকে একটি সংস্কৃতির চর্চা করে আসছিলেন। তো আমাদের ইয়াং জেনারেশনের যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সংস্কৃতির চর্চাটা পরিবার থেকে, সমাজ থেকে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সেরকম লালন করা হচ্ছে না। আর যে কারণে আমাদের ইয়াং জেনারেশন বলি বা বিভিন্ন ভাবে আমরা আসলে ইয়াং জেনারেশন বিপথে চলে যাচ্ছে বা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। তো আমাদের সংস্কৃতির চর্চাকে যদি আমরা স্ট্রং করতে না পারি, তা আসলে বিশৃঙ্খলাটা আসলে বিভিন্ন ভাবে ছড়িয়ে যাচ্ছে কিনা, এই কারণে। ধন্যবাদ। আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম আসলে। তো শিহাব শাহরিয়ার, আপনি কি বলবেন? জি, রোকেয়া প্রাচীর যেটা বললেন সংস্কৃতি নিয়ে, সংস্কৃতি এবং সাহিত্য ওতপ্রোতভাবে জড়িত। এই সাহিত্য এবং সংস্কৃতি হচ্ছে বাঙালির আসলে মূল চেতনার জায়গাটাই। আপনি যদি আমরা শিল্প সাহিত্যের সংস্কৃতির যে আমরা যদি সূতিকাগার বলি, সেটা হচ্ছে 1952 সাল। এবং 52 সালে যে যারা তাজা তরুণরা রক্ত দিল এবং সেই রাতেই যে কবিতাটি রচনা হলো, মাহবুবুল আলম চৌধুরীর সেই কবিতা আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তারপরে সেই কবিতাটার আপনি আলাউদ্দিন আল আজাদের সেই বিখ্যাত কবিতাটি বলেন, স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু। শামসুর রহমানের দক্ষিণী বর্ণমালা, এই যে অসংখ্য শব্দগুচ্ছ যেগুলো আমাদের প্রাণকে নাড়িয়ে দেয়, আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের অগ্রযাত্রাকে আরো সামনের দিকে নিয়ে যায়। আপনি ঠিকই বলেছেন, আসলে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কবিতা হয়েছে। শামসুর রহমানের প্রচুর কবিতা লিখেছেন আমাদের 60-এর কবিরা, 50-এর কবিরা, 70-এর কবিতা, যারা 1971 সালের পরে মহান স্বাধীনতার পরে যখন লাল সবুজের একটি পতাকা আমাদের দেশে পথ করে উঠতে শুরু করলো, সেই সময় 70-এর যারা কবি আসলেন, বিশেষ করে একঝাঁক তরুণ কবি যারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে, আপনি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা সবার নাম এখানে আলোচনা করা যাবে না, বাতাসে লাশের গন্ধ, এই যে কবিতাগুলো কালজয়ী কবিতা। মাত্র 35 বছর বয়সে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন, কিন্তু এই অল্প বয়সী কবিতাটি লিখেছেন। কবিতার এখন যে অগ্রযাত্রা, মানে আমরা দেখেছি যে ইভেন বঙ্গবন্ধুকে হত্যা করার পরও কিন্তু অনেক সাহসী কবিতা বেরিয়ে এসেছে। নির্মলেন্দু গুণ লিখেছেন, আর অনেকেই লিখেছেন। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা অনেক কবিতা দেখেছি। এখন কি সেই কবিতাটি সেই ভূমিকা কবিতা রাখতে পারছে কিনা? আপনি ঠিকই বলেছেন। নির্মলেন্দু গুণের সেই কবিতাটি, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের পর যে কবিতাটি, তারপরে 1975 সালের নির্মম, পৃথিবীর ইতিহাসে যে নির্মম হত্যাকাণ্ডটি হলো, সেটিকে কেন্দ্র করে কবিরাই কিন্তু এগিয়ে এসেছে। কালচারাল ফ্রন্টে যারা ছিল, সেই সংস্কৃতি কর্মীরাই কিন্তু এগিয়ে এসেছে। তখন প্রতিবাদ করার কিন্তু মানুষ ছিল না। আপনি দেখবেন যে 75-এর মানে 15ই আগস্টের পর যে সংকলনগুলো হয়েছে, যে কবিতাগুলো রচনা হয়েছে,
সেই কবিতাগুলোর মাধ্যমে বাঙালি সমাজকে আবার এই কবি এবং সংস্কৃতি কর্মীরা এগিয়ে নিয়ে আসছে। এখন প্রতি বছর বইমেলায় 4000-এরও বেশি লেখকের বই প্রকাশিত হয়, 200 থেকে 300 কপি করে বিক্রি হয় সর্বোচ্চ। এত বই কিন্তু আগে হতো না। কবিতার বই বলেন, গল্প উপন্যাস, লেখক বেড়েছে, কবি বেড়েছে, বই বেড়েছে, সাংস্কৃতিক বিপ্লব ঘটে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে ওই কবিতার মধ্যে নিশ্চয়ই সাবজেক্টই থাকে না। সাহিত্যের ওই জায়গাটিতে কিছুটা এটা বাস্তবতা, উনি যেমন বললেন যে বাস্তবতা স্বীকার করতে হবে। এখন ফেসবুকের সময় অনেকেই আসলে কবিতা লিখছেন যারা, আমি কাব্যের দিকে যদি যাই যে খুবই সহজ একটা মাধ্যম, পত্রিকায় দিতে হচ্ছে না। লিটল ম্যাগ আরেকটি বিষয় আসছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে লিটল ম্যাগ। লিটল ম্যাগ হচ্ছে তরুণদের প্ল্যাটফর্ম। এই লিটল ম্যাগের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তরুণদের ওইভাবে উৎসাহিত হচ্ছে না। ধন্যবাদ। আমরা আসলে একটু ঈদ আলোচনায় যাব না, আগে আমরা অনেক অনেক কবিতা দেখেছি। নির্মলেন্দুর সেই বিখ্যাত কবিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যদি যে আমি কাল ফাঁসির দাবি নিয়ে আসি, আমি আজ বঙ্গবন্ধুর কথা কবিতায় শেখ মুজিবের কথা বলতে এসেছি, সেই ধরনের কবিতা তো আমরা এখন দেখছি না। একটা জিনিস কি বলতে চাই, সেটা হচ্ছে কি, দেখেন আমাদের আগে যাত্রাপালা হতো গ্রামে গঞ্জে, এবং এই যাত্রাপালা কিন্তু অনেক বড় একটা মাধ্যম গ্রামে গঞ্জের বিনোদনের জন্য। যাত্রাপালা যেদিন যখন থেকে বন্ধ হয়ে গেল, আপনি যদি সময়টাকে, আপনার তো নিশ্চয়ই মনে আছে, তারপরে কিন্তু মৌলবাদটা আরো বেশি চাঙ্গা হয়ে উঠলো। এই যে আমাদের সংস্কৃতির মাধ্যমগুলোকে, মানে গ্রামীণ পর্যায়ের যে যে ফর্মগুলো, সেগুলোকে যখন লোকজ ফর্মগুলোকে যখন বন্ধ করে দেওয়া হলো, তারপরে কিন্তু মৌলবাদ আরো বেশি উঠে গেল। তো যাত্রা বা পথনাটক বা মুক্ত নাটকের যে গ্রামীণ ফর্মগুলো ছিল, তার মধ্যে দিয়ে কিন্তু জনগণকে অনেক বেশি সচেতন করা যেত। মানে আমরা আসলে মানে এটা বলার অপেক্ষা রাখি না যে সংস্কৃতি, আসলে যে ভদ্রমহিলা যে প্রশ্নটি করলেন, যে সংস্কৃতির কোনো বিকল্প নেই এই ধরনের অবক্ষয় ঠেকাতে সমাজে। আমরা একটু ঈদ আলোচনায় আসব। ঈদ নিয়ে অনুষ্ঠান, আমিরুল ভাই কিভাবে করবেন ঈদ একটু যদি বলেন আমাদের। ঈদ তো মানে আমাদের একটি আনন্দের দিন। একেবারে ছোট, তারপরে কিশোর, তারপরে যৌবনে যারা আছে, প্রৌঢ়ত্বে আছে, আমরা বার্ধক্যে আছি। আমাদের মনটা বুড়ো হয়ে যায়নি, কিন্তু বার্ধক্য তো বটেই। সেই জায়গাগুলো সবাই মিলে এই আনন্দের একটি মাত্রা আছে, একটি জায়গা আছে। সবাই তার মতো অবস্থান থেকে এই আনন্দটাকে উপভোগ করে। তিনি শ্রেণী অর্থেও তাই, গরিব মানুষ আছে, মধ্যবিত্ত আছে, বড় লোক আছে, সবাই মিলে আনন্দের জায়গাটা করে নেয়। কিন্তু এর মধ্যে দিয়েও আমি একটু কথা বলতে চাই, ওই যে আমরা সাংস্কৃতিক বিপ্লবের কথা বললাম, সেগুলো তো দায়িত্ব থাকে। আমার কাছে মনে হয়েছে, এটা আমার উপলব্ধি মাত্রা, সবাই সেটা মনে করবেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমরা শহরে যারা আছি, তারা গরিব মানুষ হোক, মধ্যবিত্ত হোক, মোটামুটি একটু ভালোভাবে আমরা ঈদটা করতে পারি আর্থিকভাবে। চেতনার দিক থেকে তো ঈদের ব্যাপারটা একই। কিন্তু যারা নদী ভাঙনে আছে, যারা বন্যার মধ্যে আছে, যাদের হাঁস মুরগি নিয়ে দেখলাম, গবাদি পশু নিয়ে চালের উপরে আছে, সেই সব মানুষগুলোর কিন্তু খুব কষ্ট। সেই কষ্টটার সাথে আমারও কষ্ট লাগে। সেটা আমি টিভিতেই দেখি যে চালের উপরে আছে, গতকালকেই দেখলাম। তো আমাদের এই যে ঈদের আনন্দ, এই আনন্দের মধ্যে আমাদের আজকে যে আলোচনা শুরু হয়েছে, আমরা যে আলোচনাগুলো করছি, এখানে শুধু কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম, তারপরে এই সময় টেলিভিশন আমাদের একটু সম্মানিত করলো, এটুকুর মধ্যেই শেষ হয়ে গেল, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, আমরা চলে গেলাম। আমি একটু বলবো, যেটি নিয়ে একটু ভাবতে, যে আমাদের দেশটাকে আমরা কিভাবে ভালোবাসবো। আর একটি জিনিস আমি বলবো, এটা আমার দায়িত্বে বলছি এখানে বসে, সেটা হচ্ছে শত্রুকে চেনা যায় খুব জলদি, শত্রুকে চিনতে সমস্যা হয় না, কিন্তু মিত্র চেনা বড় কঠিন হয়ে গেছে এখন। যত কিছু ঝামেলা হয়ে যাচ্ছে কিন্তু ওই জায়গাটায়। সাংস্কৃতিক বিপ্লব মোর্শেদুল ইসলাম করবেন, কিন্তু মোর্শেদুল ইসলাম আদৌ কতখানি করবেন বা কি যোগ্যতা আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার অবস্থান থেকে, বয়স থেকে এই কথাটা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, দেশপ্রেম নিয়ে বলছি। শত্রু চেনা যায়, গোলাম আজম শত্রু, অমুক শত্রু, কিন্তু মিত্র চেনা, যেরকম বঙ্গবন্ধুকে চেনা যায়, একটি দেশ দিয়ে গেছে, একটি স্বপ্ন দিয়ে গেছে, একটি দেশ দিয়ে গেছে। কিন্তু আজকের অবস্থাটা হচ্ছে সাংঘাতিক। আজকে হচ্ছে, মানে আমি একটি উপন্যাস লেখার চেষ্টা করছি, শুধু অলসতার কারণে লিখতে পারছি না, সেটা ইংরেজিতে পোজ করছি, ভনিতা করছি। পুরো উপন্যাসটার নাম হবে ভনিতা,
যে যেখানে আছি অমুক পোস্টে আমি এখানে টক শো করছি, আমি একটি ভনিতা করছি, মানে পুরো আমি একটি ভনিতার অবস্থানটা আমার চোখে ভাসছে। সেই কারণে আমার কাছে মনে হয় যেটা ছেড়ে একটু দেশকে ভালোবাসি, এই ঈদে একটি অন্তত বলি যে না এটা আমার দেশ, আমি একটু ভালোবাসি। রোকেয়া প্রাচী, ঈদ কিভাবে হবে? ঈদ তো হবেই আসলে, মানে সুখ আর দুঃখ বা আনন্দ বেদনা উৎসব সেটা সময়ের ঘড়ির কাঁটাতে চলতেই থাকে, সেটা আসলে থামে না, থামা উচিত না, এটাই গতি আসলে। তো সেই কারণে ঈদ আসছে, ঈদ আসবে, ঈদের মধ্যেই আছি, পরিবার পরিজনের সাথে থাকা এবং মনে মনে নির্ধারণ করা যে আসলে এই উৎসবকে কেন্দ্র করে যেন অন্য মানুষের কথা ভাবতে পারি। ঈদের তো আসলে একটা তাৎপর্য আছে। ঈদ মানে তো এই না যে আমি একটু নতুন কাপড় কিনলাম, পোলাও কোরমা রান্না করলাম, আসলে তো তা নয়। ঈদের কিছু তাৎপর্য থাকে, ঈদের কিছু দর্শন থাকে, সেই দর্শন বা তাৎপর্যটা আসলে বোঝার সময় এসেছে। যদি বুঝে না থাকি গত বছরের ঈদে, এবছর ঈদে যেন সেটা বুঝতে পারি, এবং বুঝলেই হবে না, সেটাকে আসলে কার্যকর করতে হবে। তো আমার মনে হয় যে যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছি, তত এই দর্শনগুলো আরো বুঝতে শিখতে হবে এবং বুঝে সেটা দায়িত্ব নিয়ে আসলে এক্সিকিউটও করতে হবে। তো ঈদ আসলে আমি মনে করি যে মানে আমাদের জন্য বা যারা কথা বলি, আমির ভাই যেমন বলেন ভনিতা, আসলেই তাই, মানে যদি কার্যকর করতে না পারি তাহলে তো ভনিতাই। তো সে কারণে যেন কার্যকর করতে পারি ঈদের তাৎপর্যটা, সেটা আসলে ভাবছি। শিহাব শাহরিয়ার, কেমন হবে ঈদ? হ্যাঁ, ঈদ অবশ্যই আনন্দের হবে। ঈদ মানে হচ্ছে সমস্ত মুসলমান জাতির জন্য একটি সবচেয়ে বড় উৎসব, বাঙালিদের তো বটেই। আমাদের হচ্ছে মানে সাম্প্রদায়িক চেতনারা যারা ধারণ করে এখানে, তাদের বাইরে এই উৎসবটা হচ্ছে শুধু মুসলমানদের উৎসব নয়, বাঙালি হচ্ছে একটি অসাম্প্রদায়িক জাতি। মানে এখানে 4টি ধর্মের মানুষ সরাসরি এখানে অবস্থান করছে, মুসলমান বড়। আমি মনে করি যে ধর্মের সাথে সংস্কৃতির এবং বাংলা ভাষার কোনো সাংঘর্ষিক নয়। এখানে আমাদের যে পহেলা বৈশাখ হয়, এখানে সমস্ত ধর্মের মানুষরা আসে, কিন্তু মুসলমানদের এই দেশের ঐতিহ্য, 5000 বছরের যে আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যে আমাদের যে উৎসবটা শুরু হলো, এই যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এইটার মধ্যে শুধু যে মুসলমানরা অংশগ্রহণ করি তা না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই কিন্তু এই ধর্মের সাথে, মানে এই যে ধর্মের যে ভালো জিনিসগুলো সবার মধ্যেই আছে। আমি মনে করি যে আমরা ছোটবেলায় যেভাবে ঈদ করেছি, এখন সেটার একটু চরিত্র একটু বদলেছে এই অর্থেই যে তথ্য প্রযুক্তি, তারপরে হচ্ছে নানান ধরনের যে আকাশ সংস্কৃতি বলেন, সমস্ত কিছু মিডিয়া, সবকিছু মিলিয়ে এখন ঈদের আনন্দটা যেমন ছড়িয়ে গেছে একদিক দিয়ে, আবার হচ্ছে যে এটি আবার সংকীর্ণ হয়েছে এই অর্থে আমরা কিন্তু এই যে আজকে যে ঈদের যে কাজী নজরুল ইসলামের যে গানটি, সেই গানটি আমরা সবাই শুনছি, কিন্তু মোবাইলে পর্যন্ত শুনছি, ফেসবুকে দিচ্ছি, আমরা ফেসবুকে ঈদ মোবারক জানাচ্ছি, বিনিময় করছি। কিন্তু সেই অর্থে আবারও সেখানে যেতে হয়, যারা এই যে সাম্প্রদায়িক শক্তি যারা, তারা কিন্তু এই আনন্দকে মাটি করে দেওয়ার জন্য তাদের একটা পরিকল্পনা থাকতে পারে। আজকে এবারের ঈদে যে দীর্ঘ বন্ধ রয়েছে, ছুটি রয়েছে, মানুষ যাচ্ছে, অনেকে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, ট্রেনের উপরে ছাদে চড়ে যাচ্ছে, এই যে গ্রামে টানে যে ফিরে যাচ্ছে, মাটির টানে ফিরে যাচ্ছে, সেই পারিবারিক বন্ধন। আমার মনে হয় যে আমরা যে সংস্কৃতি, যে অপসংস্কৃতি সব জায়গায় যদি আমরা একত্র করতে চাই, সেটি হচ্ছে আমাদের পারিবারিক বন্ধনটা বাড়াতে হবে, আমাদের সামাজিক চর্চাটা বাড়াতে হবে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, আমাদের উৎসবকে ভালোবাসতে হবে। সেটি ঈদ উৎসব হোক, দুর্গা উৎসব হোক, আমরা তাদের উৎসবেও যাব আনন্দটুকু নিতে, যার যার ধর্ম তার কাছে। আমি মুসলমান, আমি ঈদ উৎসব করব, আরেকজন হিন্দু আছেন, সে হিন্দু ধর্মের উৎসব করবে, কিন্তু এটা যাতে সাংঘর্ষিক না হয়, এটি যাতে মানে বিপরীতমুখী না হয়, একসাথে যেতে হবে এবং একই প্ল্যাটফর্মের থেকে আনন্দটা ভাগাভাগি করতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে সংস্কৃতি এবং উৎসবকে আরো জোরদার করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমিনুল ভাই, একটু পুরনো স্মৃতিতে যদি ফিরে যাই, পুরনো কালের ঈদ কেমন হতো, মানে ছোটবেলার ঈদ। এখন কিন্তু এই যে তথ্য প্রযুক্তির ফলে কিন্তু বিশেষ করে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছোটবেলায় যেমন ছিল, এখন মোবাইলের কারণে, তারপরে যে ফেসবুক টেসবুক কি আছে, মানে সবাই সেগুলো নিয়ে ব্যস্ত অনেক বেশি। এবং কি বলবো, যে একটা আগে যেমন একটা
অনেক বেশি মানুষে মানুষে মেলামেশার সুযোগটা ছিল, সেই সুযোগটা কিন্তু এখন এই প্রযুক্তি এসে আমাদের কিন্তু অনেকটা, অনেকে বলেন যে প্রযুক্তি কাছাকাছি নিয়ে এসছে আমাদের, কিন্তু আবার বিচ্ছিন্নও কিন্তু করে দিয়েছে আমাদের। সে তো অবশ্যই। হ্যাঁ, তো আপনি কি বলবেন সেই পুরোনো দিনের ঈদের যদি একটু স্মৃতি রোমন্থন করেন এবং সেটা থেকে আজকের ঈদের আমাদের পার্থক্য? ছেলেবেলাটা তো তোমাদের চাইতেও অনেক আগে। ধরো আমি তো বয়স অনেক হয়ে গেছে। আমাদের ছেলেবেলাটা ছিল কি, ছেলেবেলা সবাইরই, আমি সবাইকেই বলছি, সেই সময়টায় খুব অল্পতে খুব নির্মল আনন্দের একটি জায়গা ছিল। এটি সামাজিক অবস্থাই সেরকম ছিল। কিন্তু আমি কোনো সময়কে খাটো করে একটার সাথে তুলনা করতে চাই না, এটাকে আমি যুক্তিযুক্ত মনে করি না। এটি পৃথিবীর নিয়ম, বিকশিত হচ্ছে, সাথে আমি কতটুকু বিকশিত হচ্ছি। ওই যে আমি বললাম যে স্বাধীনতা একটা বিরাট ব্যাপার, যেটা আমরা কতখানি বুঝেছি আমরা জানি না। সেই জায়গাতে এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে, এই প্রগতিকে, এই বিকাশকে কাজে লাগিয়ে যদি আমরা আনন্দকে আরো নির্মল, আরো বড়, আরো অনেক ভাবনা চিন্তার জায়গা খুলে দেয়, তো সেই ভাবনা চিন্তাগুলো এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কি আমরা কতটুকু আরো কাছের করতে পারছি, সেই জায়গাটা বোধহয় আমাদেরকে কালেকটিভলি ভাবা দরকার। এবং ওই যে একটি কথা বারংবার বলছি, হয়তো বিরক্তই করছি, সেটা হচ্ছে দেশকে ভালোবাসতেই হবে। দেশকে ভালোবাসলে আর যোগ্যকে সম্মান করতেই হবে। তাহলে এই তথ্য প্রযুক্তি বলি, যা কিছু বলি, ভনিতার থেকে বেরিয়ে যেতে হবে। ধর্মও কিন্তু এই জায়গা, আমি খুব ধর্মের অত কিছুই জানি না, শুনি ওয়াজ শুনে টেনে যে সবচেয়ে ঘৃণা করা হয়েছে মুনাফিককে। এই মুনাফিকি থেকে বেরিয়ে যেতে হবে, মুনাফিকি যেন আমরা একেবারে না করি। আর এই তথ্য প্রযুক্তি হোক, বিকাশকে আমি সালাম জানাই। বিকাশ সবসময় ভালো, মন্দ যেটা আছে সেটা পরিত্যাগ করার সেন্সটাও এর মধ্যে এসে যাবে, আমরা বুঝে যাব। কিন্তু আমাদের অজ্ঞতা দিয়ে বিকাশকে যেন টেনে নিয়ে না আসি, যে আমি এটুকু বুঝতেছি তোমাকে এখানেই থাকতে হবে, এর বাইরে তুমি যেতে পারবা না, এই জায়গাটা যেন আমরা একদম না করি। আমি এইভাবেই ভাবি। এবং যেই অবস্থায় এখন আছি আমরা, মোর্শেদ, ডেফিনেটলি এটাকে আমরা অনেক সুন্দর করে তুলতে পারি, অনেক সুন্দর করে। আরেকটা কথা না বললেই নয়, যথেষ্ট আবেগ আছে, প্রথমেই বললাম, সেটা হচ্ছে যে বাঙালির একটা চরিত্র, আমি ভালো করে কতটা বুঝি জানি না, সাংঘাতিক প্রেম, মমত্ব, ভালোবাসায় জাতিটা এমনি পেয়েছে, নদী টদী সব মিলিয়ে দারুণভাবে। বনানী নদী, এর যারা আরো গবেষণা করেন তারা আরো ভালো। তাতে হয়েছে কি, আমাদের এমনি চরিত্রটা খুব পলি মাটির মতন, খুব আবেগী, খুব আবেগী এবং খুব এবং ভালোবাসাটাও ওই রকম আবেগী। তাহলে আমার মতন 70 পার হওয়া একটা লোক এইভাবে কথা কিভাবে, আমি তো ভালোবেসেই বলছি কথাটা। সেই জায়গাটা আছে বলেই আমি একেবারে নিশ্চিত যে কোনোভাবেই জঙ্গিবাদ এদেশে শিকড় গাড়তে পারবে না, এটি আমার বিশ্বাস। পারবে না, মানুষ দাঁড়াবেই দাঁড়াবে, তার ওই মমত্বের জায়গা থেকে দাঁড়াবে। আমরাও তাই আশা করি আসলে। তো রোকেয়া প্রাচী, আপনার ছোটবেলার ঈদ খুব বেশি মানে হয়তো পার্থক্য নেই না, অনেক তারপরও, পার্থক্য। আমি ছোটবেলায় আমার মানে অনেক পার্থক্য, কারণ আমার এটা মনে হলে আমার কষ্ট লাগে। কারণ আমার মনে আছে আমার বাবা আমাকে নিয়ে মার্কেটে যেত এবং খুবই বিরক্ত করতাম আমি তাকে, কোনো কিছুই পছন্দ হতো না। মানে সারা মার্কেট ঘুরেই আমার মন মতো আমি কোনো কিছু কিনতে পারতাম না। আমার বাবা ধৈর্য ধরে সেটা সহ্য করতেন, এখন আমি বুঝি। তো বড় হওয়ার পর এখন আমার মনে হয় যে আসলে সালামি পেতাম। এখন আমি বড় হয়ে গেছি বোধহয়, অনেক বড়, কেউ আমাকে সালামি দেয় না। ওরকম মার্কেটে আমাকে নিয়ে ঘুরে ঘুরে কেউ আসলে অত ধৈর্য ধরে কেউ কেনে না, কারণ আমি তো আসলে অন্যেরটা করি। তখন মনে হয় যে আমি যে একটা মানুষ, বা আমার যে ওইরকম একটা স্মৃতি ছিল, মানে ওইটা আসলে আমি খুব মিস করি। আমার মনে হয় যে এটা আমি সারা জীবনই মিস করব। এই জন্য মনে হয় যে মানুষ আসলে যত শিশু থাকে, ছোট থাকে, ততই বোধহয় ভালো। কারণ সেই সময় আমি একজন মানুষকে কষ্ট করে করে গরমের মধ্যে রোজা রেখে ঘুরে ঘুরে বসে থাকছে, আমি দেখছি পছন্দ হচ্ছে না, আরেক দোকানে নিয়ে যাচ্ছে। মানে এখন এটা আমি এই কষ্টটা আসলে কাকে দিব, বা এটা আমি খুব মিস করি। আমার কাছে মনে হয় যে এখন যেটা করছে তার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। হ্যাঁ, না, আমি ওটাই বলছি যে আমি এখন এটা করি, কিন্তু ওই যে আমার জন্য কেউ করবে, এটা আমি খুব মিস করি। মানে এই যে জীবনের একটা বড় জায়গা, নিজের প্রাপ্তি, এটা কিন্তু আসলে নাই এখন। আমার করার মধ্যে দিয়ে ওটা আসলে হারিয়ে গেছে। কিন্তু আমি খুব মন চাই যে এরকম হোক, এটা খুব, হ্যাঁ, এটা খুব মন চাই, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু মানে পাশাপাশি আরেকটা জিনিসও বলতে চাই, এখন যে করতে চাই, মনে হয় যে আমার অনেক সামর্থ্য থাকলে আমি আরো অনেকের জন্য
করতে চাই, এই যে অনেকের জন্য করতে চাই, এটাই হচ্ছে আমার মানুষের জন্য ভালোবাসা। হয়তো আমার সামর্থ্য নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমি সবার জন্য করতে পারতাম, এই করতে পারার স্পৃহাটা আমার আছে, এবং আমি চাই যে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন মানুষের কথা ভাবার স্পৃহাটা থাকে। এটাই হয়তো ঈদের তাৎপর্য। ধন্যবাদ। শিহাব শাহরিয়ার, আপনার ছোটবেলার ঈদ, আপনার মনে ছোটবেলার ঈদ কেটেছে গ্রামে, আপনি যেহেতু বলছিলেন, আর একটু যদি বলেন আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমার জন্ম হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাড়ে, একদম শেরপুর জেলায় এখন সর্বশেষ গ্রাম যেটা, খুব সুন্দর গ্রামটা, আমি গিয়েছি। তো হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। গ্রামটি আসলে সুন্দর, খুব পাখি ঢাকা, মানে একদম ছায়াময় একটি গ্রাম। সেই গ্রামে শৈশব এবং কৈশোর কেটেছে। ব্রহ্মপুত্রের শাখা নদীর পাড়ে আমাদের ঈদের আয়োজনটা হতো, আমি যে শুরুতেই যেমন বললাম। তো ওখানে সকালবেলা ওই যে আগের দিন বাবা নিয়ে আসতো অনেক কিছু, কাপড় চোপড় নিয়ে আসতো, পাঞ্জাবি এইসব নিয়ে আসতো। এগুলো পরে বাবার সেই আঙ্গুল ধরে, এই তর্জনী আঙ্গুলটা ধরে ঈদের মাঠে যখন যেতাম, আসলে অন্যরকম। বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসছে, সে একটা অদ্ভুত দৃশ্য। সেই নদীর পাড়ে নামাজ পড়ে কোলাকুলি করা, আমরা ছোটবেলা প্রথমে বাবার সাথে কোলাকুলি, তারপরে ভাইদের সাথে, এইভাবে যে এই যে সামাজিক যে বন্ধনটা ছিল আমি যেটা বললাম। তারপরে বাড়ি ফেরা, আম্মা হয়তো সেমাই, অন্যান্য মিষ্টি জাতীয় যে যে আইটেমগুলো রান্না করেছে সেগুলো একসাথে বসে খাওয়া, বিশাল। শুধু আমার পরিবার নয়, আমার চাচা জেঠা যারা ছিলেন সমস্ত মানুষদের নিয়ে আমরা যে এই যে আনন্দটা করতাম, চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ঈদের পূর্বে যে এই যে একটি একান্নবর্তী পরিবারের যে দৃশ্য, সেই দৃশ্যে যে ঈদ এবং মিলনটা, সেটা একটু অদ্ভুত তাৎপর্য ছিল। এখন আমরা হয়তো একান্নবর্তী পরিবারে নাই, আমাদের কিন্তু সেই বন্ধনটা, বাঙালির যে চরিত্র, আমরা যে আতিথেয়তা জাতি, আমরা সেবা করা, একজন অতিথি আসলে তাকে আমরা এই যে খাবার দেওয়া, তাকে থাকার ব্যবস্থা করা, এই জিনিসটিগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমি খুব ভাগ্যবান মুর্শিদ ভাই, যে সেটা হচ্ছে আমার বাবার বয়স এখন 87 বছর, উনি এখনো বেঁচে আছেন, ঢাকা শহরেই আছেন, এবং আমি আছি, আমার 50-এর ছুঁই ছুঁই অবস্থা, এবং আমার 2 সন্তান, 2 ছেলে। এটি হচ্ছে একটা চমৎকার দৃশ্য যে আমরা এই 4 জন একসাথে ঈদে যেতে পারি, এই যে ঈদের নামাজ পড়তে পারি, নামাজ পড়ে ঘরে ফেরা। কিন্তু আপনি যে কথাটা বললেন, আসলে আমরা ওই জায়গাটাতেই ফিরে যেতে হবে, কারণ আমাদের দেশ বাংলাদেশ, রক্ত কেনা বাংলাদেশ। এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, এই উৎসব যদি করতে হয়, তাহলে আমাদের তরুণ সমাজকে তাদেরকে আমাদের প্রোভাইড করতে হবে। যেমন আমার ছেলেটি কিংবা আপনার ছেলেটি, তার ছেলেটি, তার মেয়েটি, এরা সারাদিন মোবাইল নিয়ে তারা ফেসবুকে থাকছে, টুইটারে থাকছে, বিভিন্ন এই যে সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে। জেনারেশনটা কোথায় যাচ্ছে? তাদের মধ্যে কিন্তু বাঙালির যে চরিত্র, বাঙালির যে ঈদ উৎসব, বাঙালির যে পহেলা বৈশাখ উৎসব, এই উৎসবগুলো তাদের মাথার মধ্যে দিতে হবে, তাদেরকে নিয়ে পারিবারিক বন্ধনটা বাড়াইতে হবে। জায়গাটা খুব ভালো বলেছে, খুব আবেগেই যেতে হয় এবং পেছনে ফিরেই যেতে হয়। যেমন আমারও যখন গ্রামে গেছে, মাদারীপুরে আমাদের ওই নদীর, আরিয়াল খাঁ নদীর পাড়ে অনেক কিছু এরকম নৌকা বাইচ হয়েছে, ঈদের সময় নানা রকম গ্রামের অনুষ্ঠানও হতো। জি জি। কিন্তু ওই জায়গাগুলো এখন তো আমরা একেবারে অনেক দূর পেরিয়ে চলে এসেছি, কিন্তু মন যে টানে না তা নয়। এই ট্রেনগুলো দেখলে বোঝা যায় ছাদের উপরে মানুষ ওই দিকে ছুটছে, ছুটছে ওই শিকড়ের টানেই ছুটছে। তো সেই জায়গাগুলো আসলে নদী পাড়ে যাওয়ার জন্য যথেষ্ট আপ্লুত করে এবং যথেষ্ট চায় মনগুলো যে এগুলো হোক। তবে সমস্ত কিছু যাতে গুছিয়ে আমরা আলোকিত হতে পারি, আমরা এই আনন্দকে অন্যরকম মাত্রায় স্পর্শ করতে পারি, আমি জানি আমি পারবো। আমি দেখি না দেখি, কিন্তু এটা যে হবে এই বিশ্বাসটা আমার আছে। না, সে তো বটে। জি, আমি শেষ কথাটা বলি যে আসলে আমরা যেমন আমাদের হতাশাও আছে, আমরা কিন্তু আশাবাদী মানুষ, আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে আপনি দেখেন, এই যে রোজা, 1 মাস যে রোজা গেল, সিয়াম সাধনা করলাম, আগে দেখবেন যে আমার বাসায় অনেকগুলো মানে এই যে দোস্ত মানুষ আসতো ইফতারির জন্য, কিন্তু এখন আসছে না। এটা কিন্তু আমাদের পজিটিভ বিষয়। না, সে তো বটে। আর যেটা আপনি বললেন, আমাদের সময় শেষ, আর যেটা আপনি বললেন যে সবচেয়ে বড় বাঙালির যে এখন হয়তো একান্নবর্তী পরিবারগুলো সেভাবে নেই, কিন্তু তারপরও কিন্তু বিভিন্ন উৎসবে আনন্দে আমরা দেখি মানুষ একত্রিত হয়। এই যে গ্রামে এত মানুষ যাচ্ছে বাবা মা আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে, সেটা কিন্তু ইউনিক, তাই না? এই যে আমরা 10 ভাই বোন, এবং আমার বড় ভাইয়ের বাসায় প্রত্যেক ঈদের পর দিন সবার একটা ইয়ে হয়, এবং সেখানে আমরা ভাই বোনদের ছেলে মেয়ে আছে 40 জন, এবং তাদের আবার নাতি নাতনি
সব মিলিয়ে প্রায় 200 জনের সমাগম হয় আচ্ছা। প্রতি ঈদের পর দিন। সেটা কিন্তু প্রতি এটাই ঈদেই কিন্তু হয়। বাংলাদেশের চমৎকার beauty। এটাই বিষয়। বাংলাদেশের আসলে চরিত্র। জি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।